ভবিষ্যৎ জানতে বাজেট অধিবেশনই এখন শেষ বর্ষা আমাদের ত্রিপুরা রাজ্যের শিক্ষক কর্মচারীদের। কারণ সবাই একটা আশা করেছিল সর্বশেষ মন্ত্রিসভায় কোনো একটা পজিটিভ নিউজ উঠে আসবে। সেখানে আশা নিয়ে বসে আছে অনিয়মিত কর্মচারীরা নিয়মিতকরণের আশায়। চাকরি প্রত্যাশী বা চাকরি যারা করছে তারা ডিএ কবে পাবে সেই আশায়, বা বকেয়া ডিএ কবে দেওয়া হবে। ওয়ান নেশন ওয়ান পের আশায় বিভিন্ন শিক্ষক কর্মচারী সংগঠন সবাই একত্রিত হচ্ছে, তারও একটা আশা করেছিল হয়তো কিছু একটা হবে। সব কিছু নির্ভর করছে এবারের বাজেট অধিবেশনে, তাই সবার নজর এবারের বাজেট অধিবেশনের দিকে। ভবিষ্যৎ জানতে বাজেট অধিবেশন এখন বর্ষা। তবে কিছু পজিটিভ নিউজ যেটা উঠে এসেছে, সর্বশিক্ষা অভিযানে যারা অশিক্ষক কর্মচারী আছে তাদের রেগুলেশনের বিষয়ে তাদের যে 2018 সাল আরপি অনুযায়ী তাদের স্যালারি দেওয়ার চিন্তাভাবনা চলছে বা তারা একটা ডিসিশন নিয়েছে। যদিও অঙ্গনারী, আশাকর্মী, মিড ডে মিল ওয়ার্কার, এরপরে রেগা কর্মচারী, পাম্প অপারেটর, এসপিউ, হোমগার্ড, তাদের বিষয়ে কিন্তু সরকার এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। শুধুমাত্র সর্বশিক্ষায় যারা অশিক্ষক কর্মচারী আছে তাদের বিষয়ে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এবং ডিএ যে ব্যবধানটা বর্তমানে 23% আছে, যেটা মানে বাড়তে চলেছে ডিএর ব্যবধানটা, সেই ডিএটা কবে ব্যবধানটা মিটিয়ে মানে একটু কমে আনা হবে সে বিষয়েও সবাই একটা আশা করছে। সব কিছু মিলে আবার বাজেট অধিবেশনের সেরা, বাজেট অধিবেশনের উপরই সব কিছু নির্ভর করছে। ইদানিং সরকার থেকে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে, অ্যাডহক গ্রেড 1 প্রমোশন দিয়েছে 22 জন টিসিএস অফিসারকে। প্রচুর অনেক দিন ধরে এই মানে পোস্টে খালি পড়ে আছিল, অনেক দিন ধরে এই প্রমোশন প্রক্রিয়া আটকে ছিল। এই প্রমোশন প্রক্রিয়া একটা জটিলতা শেষ করেছে। পাশাপাশি অশিক্ষক কর্মচারী নিয়মিত কোনো সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি ত্রিপুরা সরকার আমাদের অঙ্গনারী কর্মীদের গ্র্যাজুইটির ব্যাপারে যে সুপ্রিম কোর্টে কেসটা গিয়েছে সে বিষয়েও সরকার একটা পজিটিভ ওয়েতে ধীরে ধীরে আসতে শুরু করেছে, যে হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের রায় মেনে কীভাবে তাদের গ্র্যাজুইটি প্রদানের সিদ্ধান্ত নেওয়া যায়। এই 11 জন, এই 22 জন যে টিসিএস অফিসার গ্রেড 2 থেকে গ্রেড 1 হয়েছে তাদের অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। ত্রিপুরার যে পুলিশ ব্যবস্থা, হোম ডিপার্টমেন্টকে, আরক্ষা ডিপার্টমেন্টকে সুন্দর করে সাজানোর জন্য। বিধানসভা অধিবেশন ডিএর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ। এটা গত আমাদের যে বাজেট অধিবেশন হয়েছিল গত বছর, সেই বাজেট অধিবেশনে আমরা এটা দেখছি। একটা চিরাচরিত প্রথা, আমাদের মুখ্যমন্ত্রী বাজেট অধিবেশন ডিএ ঘোষণা করে, গত বছর সেটা করেছে। আগামী 21 মাস থেকে শুরু হবে 2025-26 অর্থবছরের বাজেট অধিবেশন। এবারে বাজেট অধিবেশনে কি ডিএর ঘোষণা করা হবে বকেয়া ডিএ বা ডিআর 23%। তাছাড়া ইতিমধ্যে সৌরশক্তি কমিশনের চেয়ারম্যান সহ পূর্ণাঙ্গ টিম সফর করে গেছে। এবারের বাজেটে 15তম অর্থ কমিশনের শেষ বাজেট, অর্থাৎ 15তম অর্থ কমিশনের যত বঞ্চনা আছে তা এবারের বাজেটে যদি মিটিয়ে না দেওয়া যায় আর কোনোভাবেই সম্ভব না। এটা শেষ বাজেট। এবং এরপরে 2026 সালে সৌরশক্তি কমিশন লাগু হবে, অর্থাৎ 15 অর্থ কমিশনে আর কোনো বাজেট কিন্তু হবে না। এই বাজেটে সমস্ত পাওয়া বকেয়া সব মিটিয়ে দিতে হবে। পরবর্তী বাজেট করা হবে সৌরশক্তি কমিশনের কথা মাথায় রেখে। এদিক থেকে 15 কমিশনের সুপারিশ অনুযায়ী সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার অন্যতম দাবি শিক্ষক কর্মচারী সংগঠনের ত্রিপুরা সায়েন্স টিচার অ্যাসোসিয়েশন, ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ত্রিপুরা যে কেআরকেএস আছে বা বিএমএস আছে বা বিবেকানন্দ মঞ্চ আছে, বিভিন্ন যে কর্মসংঘ বা ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন আছে, তারা সবাই একটাই দাবি, সবার যাতে বকেয়াগুলি মিটিয়ে দেওয়া হয়। আমরা দেখেছি ইদানিং জ্যাকসন গেস্টিত ত্রিপুরা ফেডারেশনও একটা স্মার্ট টিভি প্রদান করেছে এবং অন্যান্য কর্মচারী সংগঠনে একত্রিত হয়ে একসাথে এসে ওয়ান নেশন ওয়ান পের বিষয়ে কথাবার্তা বলছে। আমরা এই অলরেডি 3-4টা মিটিং হয়ে গেছে। এর মধ্যে অনিয়মিত কর্মচারীদের পক্ষে মাননীয় বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন একটা সংগঠন করেছে। এই সংগঠনের একটা মানে এই মাসের ভিতরে একটা র্যালি বা একটা যে স্মারকলিপি দেওয়ার চিন্তাভাবনা করছে, বা এই সেক্রেটারিয়েটে যাওয়ার চিন্তাভাবনা করছে, যে অনিয়মিত কর্মচারীদের সাথে কীভাবে কাজ করা যায়। রাজ্যের শিক্ষক কর্মচারী সংঘ নেতৃত্বে জানিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক শাহ কেন্দ্রীয় বঞ্চনার কথা বলে রাজ্যের শিক্ষক কর্মচারী বকেয়া মিটিয়ে দেয়নি, অর্থাৎ আগের সরকার বকেয়া মিটিয়ে দেয়নি, সেটা সত্যি কথা, সেটা স্বীকার করেছে। 2000 পরবর্তী অর্থ কমিশন রাজ্যকে সেই টাকা কমিটির এক্সপেন্ডিচার যুক্ত করেনি, কারণ বিগত সরকার মানিক সরকার সমস্ত বকেয়া মিটিয়ে দেয়নি। তাই চতুর্দশ অর্থ কমিশন বঞ্চনা ছিল, পঞ্চদশ অর্থ কমিশনও সেই বঞ্চনা কন্টিনিউ হচ্ছে। বর্তমানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ উদ্দেশ্যে শিক্ষক কর্মচারী সংগঠন নেতৃত্ব বক্তব্য, এখন বকেয়া মিটে না দিলে পরবর্তী অর্থ কমিশন অর্থাৎ ষোড়শ অর্থ কমিশনের রাজ্যকে টাকা কম দেবে। তখন ডাবল ইঞ্জিনের সরকার আমলে কেন্দ্রীয় বঞ্চনা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক শাহের মতো বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ বলার সুযোগ নেই, কারণ আগে মানিক সরকার কেন্দ্রীয় বঞ্চনা বলতো, কারণ সেন্ট্রালে বিজেপি বা কংগ্রেস সরকার ছিল, ত্রিপুরায় সিপিএম বা কমিউনিস্ট সরকার ছিল। তাই দুই সরকার থাকাতে
মানিক সরকার সবসময় মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সবসময় বলে আসতো, আমরা বিরোধী সরকার বলে কেন্দ্র থেকে আমাদের কিছুই দেয় না, কেন্দ্র সবসময় আমাদের বঞ্চনা করে আছে, আমাদের কেন্দ্রের সাথে ফাইট করে টাকা আনতে হয় এবং কেন্দ্র থেকে আমাদের সবসময় দেয় না, আমাদের বিরুদ্ধে কেন্দ্র কাজ করে। কিন্তু বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহের কাছে এই গল্পটা বা এই কথাটা নেই, কারণ উনি বলতে পারবেন না কেন্দ্র দেয় না, কারণ কেন্দ্র স্টেটে কিন্তু সেম সরকার। আর কেন্দ্রের ডাবল ইঞ্জিন কিন্তু যখন আসাম হয়ে আসে, আসামে কিন্তু সমস্ত বকেয়া দিয়ে সব কিছু দিয়ে 53% দিয়ে সব কিছু দিয়ে আসে, কিন্তু আসাম থেকে যখন ত্রিপুরায় ঢুকে তখন 53% দিয়ে এটা 30% হয়ে যায়। কেন সেই ডাবল ইঞ্জিনের মানে গতিটা ত্রিপুরার জন্য প্রতিফলিত হচ্ছেন, ত্রিপুরায় কেন ডাবল ইঞ্জিনের সুবিধাটা সরকারি কর্মচারী পাচ্ছে না, সেটা কিন্তু বিগ একটা কোশ্চেন থেকে যাচ্ছে। পরবর্তী অর্থ কমিশন কমিশন রাজ্যকে টাকা কম দেবে, তখন ডাবল ইঞ্জিনের সরকার আমলে কেন্দ্রীয় বঞ্চনা, প্রাক্তন মুখ্যমন্ত্রী আর বর্তমান মুখ্যমন্ত্রীর দুইটা একই সারিতে চলে আসবে, তাহলে ডাবল ইঞ্জিন সরকারি বেনিফিট আর থাকলে কোথায়? তাছাড়া বিজেপি শাসিত বেশ কয়েকটি রাজ্য ডিএ বা ডিএর কেন্দ্রের মতোই চলছে। আমরা পার্শ্ববর্তী রাজ্য আসাম দেখতে পারি, অরুণাচল প্রদেশ দেখতে পারি, মেঘালয়, সিকিম, প্রত্যেকটা নর্থ ইস্টে প্রত্যেকটা স্টেটে হয়তো 53% ডিএ আছে অথবা 53% থেকে কিছু কম ডিএ আছে, কিন্তু সবচেয়ে কম ডিএ যদি নর্থ ইস্টে কোনো স্টেটে থেকে থাকে তা হলো ত্রিপুরায়। আর বিজেপি শাসিত যতগুলো স্টেট আমাদের দেশে আছে সবগুলো স্টেটের ভিতরে সবচেয়ে কম শতাংশ যদি দিয়ে থেকে থাকে তাহলে আমাদের বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরায়। অর্থাৎ কেন্দ্রের যে ডাবল ইঞ্জিনের বেনিফিট একমাত্র ত্রিপুরায় সরকার পাচ্ছে না, ত্রিপুরার কর্মচারী পাচ্ছে না, বাকি ভারতের সমস্ত রাজ্যের ডাবল ইঞ্জিনের কর্মচারীরা কিন্তু পাচ্ছে, ত্রিপুরা থেকে ত্রিপুরার কর্মচারীরা সেটা বঞ্চিত। তাছাড়া সেন্ট্রালের যে ফিটমেন্ট ফ্যাক্টরটি সেটা কিন্তু 2.72 সর্বোচ্চ ফিটমেন্ট ফ্যাক্টর, ত্রিপুরা কিন্তু সর্বোচ্চ ফিটমেন্ট ফ্যাক্টরটা 2.57। অর্থাৎ এখানে ফিটমেন্ট ফ্যাক্টর বা পে রিভিউ যে দিয়েছিল, অর্থাৎ যেখানে 7 পে কমিশন দেওয়ার কথা ছিল, এখানে বিগত সরকার বা মানিক সরকার পে রিভিউ দিয়ে গেছে, বর্তমান সরকার এসেও সেটাকে পে রিভিউই কন্টিনিউ করেছে, সেখানে কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টরও কিন্তু বিরাট বড় একটা গ্যাপ ত্রিপুরা সরকারি কর্মচারীরা পাচ্ছে না। অর্থাৎ বেসিকেই কিন্তু বিরাট বড় লস হয়ে যাচ্ছে, 2.72 যা 2.57 যা পাচ্ছে। কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশন লাগু হয়ে গেছে বলে যেসব বক্তারা চিৎকার করেছিল, এটা মাননীয় মুখ্যমন্ত্রীও কিছুদিন আগে ভাষণে বলেছিল যে আগে 7 পে কমিশনের জন্য ত্রিপুরা সরকারি কর্মচারী আন্দোলন প্রটেস্ট অনেক কিছু করতে হয়েছিল, এখন আন্দোলন প্রটেস্ট করতে হয় না, সব আপনি আপ হয়েছে। আর ত্রিপুরা সরকার মানে যে প্রতিশ্রুতি দিয়েছিল প্রথম মন্ত্রিসভায় 7 পে কমিশন লাগু করবে, এটা হয়তো প্রথম মন্ত্রিসভায় 7 পে কমিশন লাগু করে দিয়েছে। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট, বর্তমান সরকারের স্টেটমেন্ট যে তারা 7 পে কমিশন দিয়ে দিয়েছে। আদৌ 7 পে কমিশন দিয়েছে কি না দিয়েছে একমাত্র ত্রিপুরা রাজ্যের মানে সম্মানিত শিক্ষক কর্মচারীরা বলতে পারবে। আদৌ অনিয়মিত নিয়মিতকরণের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিনা সেটা বাস্তবায়ন করা হয়েছে কিনা একমাত্র ত্রিপুরা যেহেতু অনিয়মিত বা চুক্তিবদ্ধ কর্মচারী আছে, তাদের স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে কাজ করছে বা কেন্দ্রীয় সরকারের অধীন যে চুক্তিবদ্ধ কর্মচারী জায়গা শ্রমিকরা আছে, সর্বশিক্ষা শিক্ষক সম্মানিত শিক্ষকরা আছে, সর্বশিক্ষা অশিক্ষক কর্মচারী গ্রুপ ডি স্টাফরা আছে, তাছাড়া মিড ডে মিল ওয়ার্কার, পাম্প অপারেটর, হোম গার্ড, এসপিও জওয়ান, বনমিত্র থেকে শুরু করে পার্মানেন্ট লেবাররা যারা আছে থেকে শুরু করে, তারপরে আমাদের যে অন্যান্য দপ্তরে যেমন আছে আশাকর্মীরা থেকে শুরু করে সবাই সে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় মন্ত্রিসভা যে স্টেটমেন্টটা দিয়েছিল বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে, যে আমরা যখন ত্রিপুরাতে আসবো ত্রিপুরার সমস্ত কর্মচারীদের বকেয়া পাওনা দাওনা সব মিটিয়ে দেবো, সেটা মিটিয়ে দেওয়া হয়েছে কিনা। এখানে বেতন কমিশন হুবহু লাগু হয়ে গেছে বলে বক্তারা চিৎকার করলো, তা সত্যিই লাগু করা হয়নি। তবে চলতি বছর 31 অক্টোবরের মধ্যে সব বকেয়া মিটিয়ে দিতে হবে, অন্যথায় পরবর্তী অর্থ কমিশন অর্থাৎ 16 অর্থ কমিশন সেই টাকা কমিটেড করবে না, আর্থিকভাবে ক্ষতির শিকার হবে রাজ্যের শিক্ষক কর্মচারীরা। আবার অনিয়মিত কর্মচারীদের নিয়মিত কোনো সিদ্ধান্ত না নিয়ে হলে পরবর্তী অর্থ কমিশন থেকে সেই টাকা আসবে না। অর্থাৎ এই বছর যদি অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ না করা হয় তাহলে তাদের আর নিয়মিতকরণ আর কপালে জুটছে না, সেটা কিন্তু কন্টিনিউ হয়ে যাবে। কারণ এই বছর যদি তাদের মানে খাতে বা অনিয়মিত কর্মচারী খাতে যদি 75 টাকা দিয়ে তাদের নিয়ন্ত্রণ ব্যবস্থা করা না হয় তাহলে ষোড়শ অর্থ কমিশনে তাদের জন্য টাকা আসবে না, অর্থাৎ ষোড়শ অর্থ কমিশনে তারা অনিয়মিতই থেকে যাবে। সব মিলে পক্ষান্তরে রাজ্যের আর্থিক ক্ষতি বা সেদিক থেকে এবারে বাজেট অধিবেশনে কী দিতে চলেছে তা সময়ই বলবে। তাই এবারে বাজেট অধিবেশনে সবার নজর, তা অনিয়মিত কর্মচারী হোক, নিয়মিত কর্মচারী হোক, ফিক্সড পে কর্মচারী হোক, সবার এই বাজেট অধিবেশনের ওপর নজর। আগে সবার বিশেষ করে টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটা বিরাট বড় দাবি যে শিক্ষকদের যাতে অ্যাটলিস্ট ফিক্সড পেতে নিয়োগ না করে, সেটাও একটা ন্যায্য দাবি। কারণ শিক্ষকরা বিএড ডিএলএড পাস করে 50% নাম্বার নিয়ে তারপর টেট পাস করে তারপরে শিক্ষকতা চাকরিতে আসে। আর বহু ভারতে
কোনো দেশে কোনো রাজ্যে ভূভারতের কোনো রাজ্যে ফিক্সড পে বলে কোনো শব্দ নেই, কিন্তু ত্রিপুরাতে ওই জিআরবিটি গ্রুপসের মাধ্যমে পরীক্ষা দেওয়ার মাধ্যমে চাকরি পাওয়ার পরও ফার্মাসিস্ট, তারপর স্টাফ নার্স, তারপর শিক্ষক, টেট 1 টেট 2 এসটিজিট এসটিপিজিট শিক্ষক পদে চাকরি পাওয়ার পরও তাদের 5 বছর ফিক্সড পেতে থাকতে হচ্ছে। এরপর গ্রেডেশনে কিন্তু একটা প্রবলেম আছে ত্রিপুরা শিক্ষকরা, সেন্ট্রালের যে গ্রেডেশনের যে নীতিটা বা সেন্ট্রাল যে লেভেল থেকে ত্রিপুরার শিক্ষকরা কিন্তু লেভেলে তাদের কম দেওয়া হচ্ছে, সেখানেও কিন্তু বঞ্চনা হচ্ছে। অর্থাৎ ধাপে ধাপে একজন আজকে ডেটে যদি কেন্দ্রীয় সরকার একজন প্রাথমিক শিক্ষক পদে চাকরি পায়, রেগুলার স্কেলে 5 বছর পরে ওর বেতন যে শিক্ষকের বেতন যে 80,000 হয়, আর ত্রিপুরা সেই বেতন হবে মাত্র 30,000 কি 30,000। অর্থাৎ বিরাট বড় একটা গ্যাপ, শিক্ষকরা বঞ্চনার শিকার হচ্ছে দীর্ঘদিন। সেই বঞ্চনা দূরীকরণে বারবার তারা দাবি জানিয়ে যাচ্ছে। পাশাপাশি অন্যান্য কর্মচারীও বারবার দাবি জানাচ্ছে যে অ্যাটলিস্ট আমরা যাতে জীবনে একবার যাতে কেন্দ্রীয় সরকারের বেনিফিটটা পাই, একবার যাতে আমরা ডাবল ইঞ্জিনের বেনিফিট পাই। ডাবল ইঞ্জিন সবাই মুখে বা শুনতে পাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে না, সে ডাবল ইঞ্জিনের বেনিফিট পাচ্ছে না। তাই এই ডাবল ইঞ্জিনের বেনিফিট যাতে সবাই একবার পাই, এই আশা প্রত্যাশা, এই এবারে বাজেটের উপর সবার নজর। আমরা থাকছি বাজেট নিয়ে, এবার 7 দিনের বাজেট অধিবেশন থাকছে। এবার বাজেট অধিবেশনে এই বিষয়গুলি কিন্তু উপর কিন্তু নজর থাকবে। এবারের বাজেট অধিবেশনে বোঝা যাবে, অর্থাৎ এই মাসের শেষ সপ্তাহে বোঝা যাবে ত্রিপুরা শিক্ষক কর্মচারীদের জন্য ত্রিপুরা সরকার কতটা সহৃদয় এবং শিক্ষক কর্মচারীদের চিন্তার বা শিক্ষক কর্মচারীদের স্বার্থে ত্রিপুরা সরকার কী কী ডিসিশন নেয়। ধন্যবাদ সবাইকে। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।